ওয়েলকাম ফ্রেন্ডস। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে আগামী দিনে অর্থাৎ 2022 সালের প্রথম দিকে যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে তার পরিষ্কার আভাস কিন্তু তোমরা পেয়ে গেছো, এবং সেখানে যে 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন আসতে চলেছে প্রত্যেকটি বিষয়ে তারও কিন্তু আগাম আভাস আমরা সকলেই পেয়েছি। সান্তালি মিডিয়ামের স্কুলের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি, সেখানেও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কিন্তু এসেছে। বন্ধুরা, বিগত দিনগুলোর ভিডিওতে আমি আমার চ্যানেলে বেশ কতগুলো 2 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন ইতিহাস বিষয়ের ওপর আলোচনা করেছি। তোমরা যারা এখনও দেখোনি সেই ভিডিওগুলো দেখে নিও এবং খাতায় নোট করে নিলে সব থেকে ভালো হয়। প্রত্যেক দিনের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু অতি গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু একটি প্রশ্ন কিন্তু অবাঞ্ছিত নয়, এটা কিন্তু তোমরা সকলেই ভালো করে মাথায় রাখবে। তো চলো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে বিশেষ করে অনুরোধ, প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমরা, এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দাও। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আমাদের, অনাক্রমণ চুক্তি কবে কাদের মধ্যে হয়? উত্তর বলছি, জার্মানির সাম্যবাদ বিরোধী ও আগ্রাসী মনোভাবে শঙ্কিত রাশিয়া ইঙ্গো ফরাসি শক্তিদ্বয়ের কাছে জার্মান বিরোধী জোট গঠনের প্রস্তাব দেয়, কিন্তু ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানিকে তোষণ করতেই থাকে। এতে রাশিয়া খুব ভীত হয়ে পড়ে এবং জার্মানির সঙ্গে মিত্রতা রক্ষায় আগ্রহ প্রকাশ করে। অপরদিকে জার্মানি ও রাশিয়ার সঙ্গে সামরিক মিত্রতা স্থাপনে আগ্রহী ছিল। এই অবস্থায় 1939 সালে জার্মানি ও রাশিয়ার মধ্যে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই ছিল আমাদের অনাক্রমণ চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়। চলে আসা যাক দ্বিতীয় প্রশ্নে। দেখে নেওয়া যাক বন্ধুরা দ্বিতীয় প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে কেন কান্দাহার হাতছাড়া হয়? দেখে নেওয়া যাক উত্তর, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ কান্দাহারের প্রতি পারস্যের শাহ আব্বাসের অদম্য লালসা ছিল। সে কারণে জাহাঙ্গীরের সিংহাসন লাভের বিরুদ্ধে খসরুর বিদ্রোহের প্রাক্কালে শাহ আব্বাসের প্ররোচনায় খোরাসানিরা কান্দাহার অবরোধ করে, কিন্তু তা ধরে রাখতে ব্যর্থ হয়। পরবর্তীকালে আগ্রায় বেগম নূরজাহান ও যুবরাজ খুররমের মধ্যে বিরোধের ফলস্বরূপ মুঘল শক্তি কিছুটা দুর্বল হলে সুযোগ বুঝে শাহ আব্বাস 1622 খ্রিস্টাব্দে কান্দাহার দুর্গ অবরোধ করে। এমতাবস্থায় জাহাঙ্গীর যুবরাজ খুররমকে কান্দাহার উদ্ধারের নির্দেশ দিলে তিনি তা আগ্রহ করেন, ফলে কান্দাহার হাতছাড়া হয়ে যায়। বন্ধুরা, একটু তোমাদের একটু না অনেকটাই টেক্সটের সঙ্গে কিন্তু সম্পর্কটা গভীর করতে হবে, এবং তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে দাদা উত্তরগুলো একটু বড় হয়ে যাচ্ছে, এবং অনেকেই নয় কিছু কিছু জন জানিয়েছো এবং সেই সংখ্যাটা খুবই কম। তো তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু উত্তরের পরিমাণ বা আকারটাও কিন্তু তুলনামূলকভাবে অনেক ছোট করে নিয়েছি। আশা করছি এতে তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। আজকের আমাদের তৃতীয় প্রশ্ন, 1870-এর আগে আফ্রিকার কোন কোন অঞ্চলে ইউরোপীয় উপনিবেশ গড়ে ওঠে? দেখে নেওয়া যাক উত্তর, 19 শতকের প্রথম ভাগে ইউরোপীয় জাতিগুলির সাম্রাজ্য বিস্তারের বিষয়ে আগ্রহ কিছুটা হ্রাস পায়। তাছাড়া 1870 সালের আগে পর্যন্ত আফ্রিকা ছিল প্রধানত অনাবিষ্কৃত মহাদেশ। তথাপি এই সময় ফ্রান্স উত্তর আফ্রিকার আলজেরিয়ায় উপনিবেশ স্থাপন করে। তুরস্কের দখলে ছিল টিউনিস, ত্রিপোলি ও মিশরের কিছু অংশ। আফ্রিকার দক্ষিণ সীমায় উত্তমাশা অন্তরীপ ও ট্রান্সভালে ছিল ব্রিটিশ উপনিবেশ। দেখে নেওয়া যাক পরের প্রশ্ন, বার্লিন ডিক্রি কি, কে তা জারি করেন? উত্তর, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের বিখ্যাত মহাদেশীয় অবরোধের একটি অঙ্গ হল বার্লিন ডিক্রি, যেটা 1806 সালে জারি হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ডিক্রিতে তিনি বলেন, ফ্রান্সের এবং ফ্রান্সের সঙ্গে মিত্রতায় আবদ্ধ কোনো দেশের বন্দরে ইংল্যান্ডের কোনো বাণিজ্য জাহাজ প্রবেশ করতে পারবে না বা ভিড়তে পারবে না। ইংল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ধ্বংস করে তাকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার উদ্দেশ্যে নেপোলিয়ন তার বিশ্বস্ত সেনাপতি মন্ট জেলার্ড এর পরামর্শক্রমে এটি জারি করে। এই ছিল বার্লিন ডিক্রি এবং তা কে জারি করে। আজকের পরবর্তী প্রশ্ন আমাদের, কুলটুর ক্যাম্প কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নেওয়া যাক উত্তর, জার্মানির ঐক্য স্থাপনের পর বিসমার্কের সর্বাপেক্ষা যে সমস্যার সম্মুখীন হতে হয় তা হল
ক্যাথলিক গির্জার সঙ্গে জার্মান রাষ্ট্রের সম্পর্ক। এই সময় জার্মানিতে আধুনিক রাষ্ট্রনৈতিক তত্ত্বের সঙ্গে পোপ অর্থাৎ নবম পায়াস ও ক্যাথলিক গির্জার সংঘাত শুরু হয়। এই সংঘাতকে অধ্যাপক রুডলফ ভিরচাও কুলটুর ক্যাম্প বা সংস্কৃতির সংগ্রাম আখ্যা দিয়েছেন। এই সময় বিসমার্ক একাধিক আইন জারি করে ক্যাথলিকদের দমন করেন এবং জার্মানির সংহতি রক্ষা করেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন আসা যাক, ফরাসি কৃষক সম্প্রদায়ের উপর ফরাসি বিপ্লবের দুটি গুরুত্বপূর্ণ আর্থসামাজিক ফল নিরূপণ করুন। দেখে নেওয়া যাক উত্তর। সামন্ত প্রথার বিলোপ। ফরাসি বিপ্লবের ফলস্বরূপ সামন্ত প্রথার বিলোপ সাধিত হওয়ার দরুন ভূমিদাস প্রথা, বেগার বা কার্ফি প্রথা, ম্যানর প্রথা, সামন্ত কর প্রভৃতির থেকে কৃষকদের আর্থসামাজিক দাসত্বের মুক্তি ঘটে। 2 বৈষম্যমূলক ভূমিকর, টাই বা ধর্মকর ও সামন্তকর এবং খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি প্রভৃতি শোষণ, বঞ্চনা ও বৈষম্য থেকে কৃষকেরা রক্ষা পায়। এই ছিল ফরাসি কৃষক সম্প্রদায়ের উপর ফরাসি বিপ্লবের দুটি গুরুত্বপূর্ণ আর্থসামাজিক ফল। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধে নেপোলিয়ন কার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? দেখে নেওয়া যাক উত্তর। নেপোলিয়ন বেলজিয়ামের ওয়াটারলু গ্রামের নিকট 1815 খ্রিস্টাব্দের 18 জুন ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের মুখোমুখি হন। ডেটটা মনে রাখবে, 1815 খ্রিস্টাব্দের 18 জুন। ওয়েলিংটন দ্রুতগামী অশ্বারোহী দ্বারা প্রাশীয় সেনাপতি ব্লুকারকে সাহায্যের জন্য বার্তা পাঠান। শেষ পর্যন্ত নেপোলিয়ন ওয়াটারলুর কাছে ইংরেজ ও প্রাশীয় যৌথ বাহিনীর নিকট ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটনের নিকট চূড়ান্তভাবে পরাজিত হন। ওয়াটারলুর যুদ্ধ ছিল মহাবীর নেপোলিয়নের শেষ যুদ্ধ। এরপর কিন্তু আর তাকে কোনো যুদ্ধের মুখোমুখি হতে হয়নি। দেখানো যাক পরের প্রশ্ন, কে কেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? দেখানো যাক উত্তর। ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের প্রভাবে 1867 খ্রিস্টাব্দে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে ও ঐতিহাসিক রামকৃষ্ণ ভান্ডারকর এই প্রতিষ্ঠানে যোগ দেন। সমাজ উন্নয়ন ও নারী কল্যাণ, অদ্বৈতবাদ প্রচার, অসবর্ণ বিবাহ, অস্পৃশ্যতা বর্জন, বাল্যবিবাহ ও বহুবিবাহ রদ, সমাজের দুস্থদের উন্নয়ন, স্ত্রী শিক্ষার বিস্তার, নারী মুক্তির আদর্শ প্রচার, অনাথ আশ্রম, বিধবাশ্রম, নৈশ বিদ্যালয় স্থাপন অর্থাৎ সান্ধ্যকালীন যে সমস্ত শিক্ষালয় স্থাপন, চিকিৎসা স্থাপন প্রভৃতি কর্মসূচি রূপায়ণের জন্য প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করা হয়। তো বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখার আছে, সেটা হচ্ছে কে কেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। এখানে কে দিয়েছে শুধু কিন্তু নামটা লিখে দিলে হবে না, তার আগের এবং পরের একটু কিন্তু তথ্য তোমাদেরকে এখানে অ্যান্সারটা পরিপূর্ণ রূপ দান করতে কিন্তু অবশ্যই দিতে হবে। তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। আমাদের আজকের পরের প্রশ্ন হচ্ছে, বল্লাল সেন কে কেন মনে রাখা হয়? বল্লাল সেনকে কেন আমরা মনে রাখব? দেখে নেওয়া যাক উত্তর। বেদ স্মৃতি পুরাণে সুপণ্ডিত বল্লাল সেন বাংলার সামাজিক ইতিহাসে এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ঘোরতর রক্ষণশীল ও ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক বল্লাল সেন হিন্দু ক্রিয়াকর্ম ও আচার পদ্ধতি সম্পর্কে দানসাগর ও অদ্ভুত সাগর নামে দুটি গ্রন্থ রচনা করেন এবং আধুনিক ঐতিহাসিকেরা ভিন্নমত পোষণ করলেও বলা হয় তিনি কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। তিনি লক্ষণাবতী নামে একটি নগর নির্মাণ করেন। সেন বংশের রাজত্বকালে তার যুগ এক স্মরণীয় অধ্যায়। এই ছিল বল্লাল সেনকে স্মরণীয় রাখার কারণ। এখানে একটি তথ্য দিয়ে রেখেছি, নবদ্বীপের শাসক বুদ্ধিমন্ত খাঁর নির্দেশে আনন্দভট্ট বল্লাল চরিত নামে একটি গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থ থেকে তার রাজত্বকাল সম্পর্কে বিস্তারিত জানা যায়। এই তথ্যগুলো কিন্তু তোমাদের উত্তরের মধ্যে দেওয়ার দরকার নেই, এটা জাস্ট জেনে রাখো যদি কাজে দেয়। চলে আসা যাক পরের প্রশ্ন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফারুকশিয়ারের ফরমানের তাৎপর্য কী ছিল? দেখে নেওয়া যাক উত্তর। ফারুকশিয়ারের ফরমান 1717 খ্রিস্টাব্দে যেটা জারি হয়েছিল ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এক,
কোম্পানি অন্যান্য ইউরোপীয় বণিকদের তুলনায় বিশেষ সুযোগ সুবিধা পায়। 2, কোম্পানির কর্মচারীরা দস্তকের অপব্যবহার করে লাভবান হতে থাকে। 3, ফারুকশিয়ারের ফরমানের দরুন বাংলার নবাবের রাজস্ব শুল্ক থেকে আয় কমতে থাকে। 4, ফারুকশিয়ারের ফরমান বাংলার নবাব ও কোম্পানির মধ্যে বাদ বিসম্বাদের কারণ হয়ে দাঁড়ায়। এই ছিল ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব বা তাৎপর্য। পরবর্তী প্রশ্ন হলো, সুলতানি যুগে যাজকদের ভূমিকা কী ছিল? দেখে নেওয়া যাক উত্তর। ইসলামীয় ধারা অনুযায়ী উলেমারা অর্থাৎ যাজক যাদেরকে বলা হয় ছিলেন ধর্মবিদ। শিক্ষা ও বিচার বিভাগের বিশেষজ্ঞ হিসেবে তারা ভূমিকা পালন করতেন, কিন্তু ক্রমে রাষ্ট্রের নীতি নির্ধারণের ব্যাপারেও উলেমাদের হস্তক্ষেপ ঘটতে থাকে। বহু ক্ষেত্রে তারা সুলতানের ওপর গিয়ে রাষ্ট্রনীতি প্রভাবিত করতে প্রয়াসী হতেন। অবশ্য আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক প্রমুখ সুলতানের আমলে তাদের প্রভাব খর্ব হয়েছিল। পরের প্রশ্ন, আলেকজান্ডারের ভারত আক্রমণের কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো দেখি উত্তর। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব 326 অব্দ উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা বিদেশি আক্রমণের অনুকূল ছিল। শুধু কেন্দ্রীয় রাজশক্তির উদ্ভব হয়নি তাই নয়, ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলির শাসন পদ্ধতির মধ্যেও প্রভেদ ছিল। প্রজাতন্ত্র ও রাজতন্ত্র উভয় ব্যবস্থাই বর্তমান ছিল। রাজ্যগুলির মধ্যে অনৈক্য, পারস্পরিক দ্বন্দ্ব ও শত্রুতা বিদ্যমান ছিল। সামাজিক বৈষম্য যা থেকে এসেছিল রাজনৈতিক বিচ্ছিন্নতা। এই ছিল উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। পরের প্রশ্ন, বিশাখ দত্ত বিখ্যাত কেন? উত্তর, বিশাখ দত্ত ছিলেন গুপ্ত যুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক ও ঐতিহাসিক। তাঁর রচিত দুখানি বিখ্যাত নাটক হল মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তন। গ্রন্থের নাম বা যে কোনো লেখকের রচনা সবসময় কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমাতে রাখতে হবে, এটা কিন্তু মাস্ট। সংস্কৃত ভাষায় রচিত মুদ্রা রাক্ষস নাটকে তিনি চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে এবং মুদ্রা রাক্ষস নাটকে তিনি সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যবর্তী রাজা রামগুপ্তের বিবরণ লিপিবদ্ধ করেছেন। উপরোক্ত দুখানি নাটক সমকালীন যুগের ইতিহাস রচনার জন্য আকর গ্রন্থ। এই ছিল বিশাখ দত্তের পরিচয়। পরের প্রশ্ন, ভ্যান্সি টার্ট ভয়জাফল আকার 9 রশ্মি ভ্যান্সি টার্ট টয়রে ভ্যান্সি টার্ট কে ছিলেন? উত্তর দেখে নাও। ভ্যান্সি টার্ট ছিলেন বাংলার গভর্নর। তিনি লর্ড ক্লাইভের পর বাংলার গভর্নর নিযুক্ত হন। 1760 থেকে 1764 সাল পর্যন্ত তিনি বাংলার গভর্নর ছিলেন। ক্লাইভ স্বদেশে প্রত্যাবর্তন করলে ভ্যান্সি টার্ট কালিকাগড় গভর্নর নিযুক্ত হন। ওলন্দাজদের সঙ্গে মির্জাফরের ষড়যন্ত্রের অভিযোগে তিনি মির্জাফরকে ক্ষমতাচ্যুত করে তার জামাতা মীর কাসিমকে বাংলার মসনদে বসান, যে ঘটনা 1760 খ্রিস্টাব্দে বিপ্লব বলে পরিচিত ছিল। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। ইলতুৎমিশ সিংহাসনে বসে প্রাথমিকভাবে কী কী সমস্যার সম্মুখীন হয়? উত্তর, সিংহাসনে আরোহণ করে ইলতুৎমিশকে নানা কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। কুতুবউদ্দিনের সহকর্মী ও সিন্ধুর শাসনকর্তা নাসিরউদ্দিনের স্বাধীনতা ঘোষণা এবং লাহোর জয় করে পাঞ্জাব দখলের চেষ্টা, তাজউদ্দিনের ভারতের উপর সার্বভৌমত্ব দাবি, বাংলার শাসনকর্তা খলজি আলী মর্দান খাঁর বিদ্রোহ এবং দিল্লির কর্তৃত্ব অস্বীকার, জালোর, রণথম্বর, আজমির, গোয়ালিয়র প্রভৃতি স্থানে রাজপুতগণের ক্ষমতা পুনর্দখল, রাজধানীতে আমির ওমরাহদের প্রকাশ্য বিদ্রোহ এবং সঙ্গে সঙ্গে মোগল আক্রমণ প্রভৃতি ছিল ইলতুৎমিশের প্রাথমিক সমস্যা। বন্ধুরা, তোমাদের যাদের সমস্যা হচ্ছে উত্তরের পরিমাণ বা আয়তন নিয়ে যারা বলছো, তাদের কথা মনে রেখে কিন্তু মাথায় রেখে আমি কিন্তু আমার যথাযথ সাধ্য চেষ্টা করেছি আমি উত্তরের পরিমাণটা কমিয়ে আনতে এবং টু দ্য পয়েন্টে অ্যান্সার লিখে তার পরিপূর্ণ রূপদান করতে। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত অবশ্যই হবে। চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন, বৈরাম খাঁ কে ছিলেন? দেখে নেওয়া যাক উত্তর। বৈরাম খাঁ ছিলেন হুমায়ুনের বিশ্বস্ত অনুচর ও বন্ধু। হুমায়ুনের মৃত্যুর পর বৈরাম খাঁ 14 বছর বয়সী আকবরকে ভারতের সম্রাট বলে ঘোষণা করেন এবং তার অভিভাবক নিযুক্ত হন। আকবরের রাজত্বের প্রথম 4 বছর বৈরাম খাঁ দায়িত্বের সঙ্গে মুঘল সিংহাসন রক্ষা করেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু বৈরামের ক্রমাগত ক্ষমতার অপব্যবহারে অসন্তুষ্ট আকবর তাকে পদচ্যুত করে মক্কায়
যাবার অনুমতি দান করেন, কিন্তু যাত্রাপথে 1560 খ্রিস্টাব্দে এক আততায়ীর হাতে তিনি নিহত হন। এই ছিল বৈরাম খাঁয়ের পরিচয়। চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন। বাবরের পুরো নাম কি, তার লেখা গ্রন্থের নাম কি? জাহিরুদ্দিন মোহাম্মদ বা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার নামের অর্থ ব্রাহ্ম তুর্কি ভাষায়, তার নামের অর্থ হচ্ছে ব্রাহ্ম। তুর্কি ভাষায় মঙ্গ শব্দ থেকে মঙ্গল শব্দের উৎপত্তি এবং মঙ্গল শব্দ থেকে মোগল বা মুঘল শব্দের উৎপত্তি। পিতৃকুলের দিক থেকে বাবর তুর্কিবিদ তৈমুর অর্থাৎ তৈমুরলং এবং মাতৃকুলের দিক থেকে মঙ্গলবীর চেঙ্গিস খাঁ অর্থাৎ তেমুচিন এর বংশধর ছিলেন। তার পিতা ওমর শেখ মির্জার মৃত্যুর পর তিনি মাত্র 12 বছর বয়সে মধ্য এশিয়ার ক্ষুদ্র ফারঘানা রাজ্যের শাসক নিযুক্ত হন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দেওয়ানি লাভের রাজনৈতিক গুরুত্ব লেখো। দেখে নেওয়া যাক উত্তর। দেওয়ানির লাভের এক নম্বর, কোম্পানির দেওয়ানি লাভ সমকালীন অন্যান্য ইউরোপীয়দের তুলনায় রাজনৈতিক ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করে। 2, কোম্পানির রূপ পরিবর্তন হয় এবং কোম্পানি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়। 3, এখন থেকে অর্থাৎ যবে থেকে কোম্পানি দেওয়ানি লাভ করে তখন থেকে বাংলার মসনদের প্রকৃত নিয়ন্ত্রক হয়ে ওঠে কোম্পানি। 4, দেওয়ানি লাভের ফলস্বরূপ দিল্লির এই কোম্পানি রাজনৈতিক প্রভাব দ্বারা অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারত ত্যাগে বাধ্য করে। 5, কোম্পানির দেওয়ানি লাভ বাংলার নবাবকে নামমাত্র সিংহাসনে বসিয়ে কোম্পানি প্রকৃত শাসকে পরিণত হয়। এই ছিল কোম্পানির দেওয়ানি লাভ অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের প্রকৃত তাৎপর্য বা গুরুত্ব। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কি? লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে বাংলা সুবা ও সন্নিহিত অঞ্চলে সর্বোচ্চ নিলামের ভিত্তিতে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাজনা প্রদানের শর্তে জমিদারদিকে চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার যে রীতি চালু করেন তা চিরস্থায়ী বন্দোবস্ত নামে খ্যাত। এর ফলে জমিদার জমির বংশানুক্রমিক মালিকানা পায়। এই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের পরিচয়। পরের প্রশ্ন, মহাবিদ্রোহর ফল কি হয়েছিল অর্থাৎ মহাবিদ্রোহের প্রভাব বা ফলাফল। 1 নম্বর, মহাবিদ্রোহের ফলে ভারতে এখানে তোমরা ডাইরেক্ট 1 নম্বর দিয়ে শুরু করতে নাও পারো বা সেটা শুরু করাটা ঠিক হবে না, একটা লাইন লিখে নিতে পারো। মহাবিদ্রোহের ফলাফল ছিল নিম্নরূপ, এখানে একটা লাইন লিখে তারপর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে তাৎপর্য বা ফলাফল বা প্রভাব গুরুত্ব যেটাই বলুক না কেন সেগুলো লিখতে পারো। 1 নম্বর বলছি, মহাবিদ্রোহের ফলে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে। 2, শাসন ব্যবস্থায় বেশ কিছু মৌলিক পরিবর্তন ঘটানো হয়। 3, পাশ হয় ভারত শাসন আইন, এটা 2 নম্বরের মধ্যে তোমরা দিয়ে দেবে, ভারত শাসনের পাশ হয়। 3, মহারানীর ঘোষণার দ্বারা ভারতীয়দের সামাজিক রীতির ক্ষেত্রে কোম্পানির হস্তক্ষেপ বন্ধ করা হয়। 5, এটা 4 হবে, এটা 5 হবে। 4, সামরিক বিভাগে পরিবর্তন করে ভারতীয়দের সামরিক ও অসামরিক জাতিতে ভাগ করা হয় এবং উচ্চ পদে নিয়োগ বন্ধ করা হয়। ভারতীয়দের উচ্চ পদে নিয়োগ বন্ধ করা হয়। 5, ভারতে নবযুগের সূচনার সঙ্গে সঙ্গে দেশপ্রেম ও জাতীয়তাবাদের বিকাশ ঘটে। এটাও কিন্তু মহাবিদ্রোহের ফল ছিল। তো বন্ধুরা, আজকে আমাদের প্রশ্ন এই পর্যন্ত আলোচনা থাকবে এবং আগামী দিনে আমি আবার হাজির হয়ে যাবো তোমাদের সামনে নতুন কোনো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। ধন্যবাদ।